সেরা কণ্ঠ আমাকে খুব বেশি উপকার করেছে এমন বলবো না, কিছুটা তো ফেভারিটিজম থাকে। যে রিয়েলিটি শো মানে হচ্ছে আসলে সবচেয়ে আনরিয়েল ব্যাপারগুলো এখানে ঘটে। কেউ আছে নাকি মনের মানুষ? হ্যাঁ, মনের মানুষ আছে। তাশরিফকে জড়িয়ে তোমাকে নিয়ে কথা বলে যে আমাদের দুজনের ড্রেস ম্যাচ হয়ে গেছিল। রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে খুব পাড়াতাম, মেরে দিতাম তোমার কালো চুল। আমার স্যার আমাকে গান শেখার প্রায় 4-5 বছর পর্যন্ত কোনো গান তুলতে দেননি। কখনো কি নিজের গান ভুলে গেছো লাইভ শোতে, এবং সেটা কিভাবে সামলেছো? হ্যাঁ, ভুলে গেছি। সেটা কিভাবে হ্যান্ডেল করলে, ট্যাকল করলে কিভাবে? আগে লিরিক্স গেয়ে। আর্টিস্ট যদি হয় সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার, তাহলে এটা অনেক বড় একটা দায়িত্ব তাদের, যে ভালোটাকে ভালো বলা, খারাপটাকে খারাপ বলা, কারণ তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছি মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে, যাতে ভুলে যাক কালো রাত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মিউজিক্যাল পডকাস্ট ইকোজে। আজকে আমার অনুষ্ঠানে যিনি আছেন অতিথি হিসেবে, তার গান শুনলে কিন্তু আমরা সবাই হারিয়ে যাই অন্য একটা ভুবনে, কারণ তার গান যেমন সুন্দর, সুরেলা এবং মিষ্টি, তিনি দেখতেও কিন্তু ভীষণ মিষ্টি এবং সুন্দর। শুধু গান নয়, কিন্তু তিনি সম্প্রতি অভিনয়ে নাম লিখিয়েছেন এবং অভিনয় পেয়েছেন দর্শকপ্রিয়তা। আজকে আমার এই অনুষ্ঠানে তার গানের জার্নি সম্পর্কে জানবো, অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানবো এবং জানবো আরও নানা অজানা তথ্য। তাহলে চলুন মিউজিক্যাল জার্নি শুরু করি, আর কেউ না, পারশা মাহজাবিন পূর্ণির সাথে। হ্যালো। হ্যালো, কী খবর, কেমন আছো? ভীষণ ভালো, আপনি? আমি ভালো আছি, এবং তোমার সাথে আমার আজকে প্রথম দেখা হচ্ছে এবং আমি খুব এক্সাইটেড, কারণ আমার এই শোতে কিন্তু তোমার মতো যারা এই ভীষণ প্রতিভাবান মানুষটাই রয়েছে তাদের সাথে কিন্তু আমার আলাপ হয়ে যাবে। তোমার কাছ থেকে আমি একটু প্রথমেই জানতে চাই যে তোমার ছোটোবেলাটা কোথায় কেটেছে এবং কীভাবে কেটেছে? আমার ছোটোবেলা কেটেছে বগুড়ায়। আমার জন্ম ওখানেই, আমার বাবার চাকরি সূত্রে ওখানেই থাকা, স্কুল কলেজ গান শেখা সব বগুড়াতে। এরপরে ভার্সিটির কাজে আর কি ঢাকায় আসা, এবং এখন তো কাজ করছি মিডিয়াতে। এবং ওখানে তোমার ছোটোবেলা থেকে গানটা শেখা শুরু হয়েছিল, এবং ছোটোবেলায় শিক্ষক কার কাছে শিখেছো এবং কিছু অভিজ্ঞতা যেগুলো আমার সাথে বলতে পারো? শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় আব্দুল আওয়াল স্যার, উনি আমার প্রথম শিক্ষক। আর একদম হাতে খড়ি হয়েছে আমার মায়ের কাছে। আমার মা গান করতো ছোটোবেলায়, তো শেখা হয়নি তার, সেই জায়গা থেকে হয়তো আমাকে শেখানোর একটা ইচ্ছে ছিল তার মধ্যে। আমি আমার মায়ের হারমোনিয়ামে গান শিখেছি। আর মজার অভিজ্ঞতা বলতে, আমার স্যার আমাকে গান শেখার প্রায় 4-5 বছর পর্যন্ত কোনো গান তুলতে দেননি। মানে শুধু সারগাম এবং রেওয়াজ, স্ট্যান্ডিং। হ্যাঁ, শুধু সারগাম এবং রেওয়াজ। আমি প্রথম গান যেটা তুলেছি সেটা আমি নিজে তুলেছি। বিষয়টা এমন ছিল যে স্যার আমাকে কখনো গান তুলতে দিতেন না। আমি একটু মানে রাগ করতাম যে আমার আশেপাশে যারা শিখছে সবাই গান তুলতে পারে, সবাই মানে গাইতে পারে গান, বা অনেক কিছু তাদের জানা আছে, অনেক ধরনের গান। আমাকে জাস্ট সে সারগাম করাতো, সেই জাস্ট গলা সাধাতো। আমার মনে হতো আমাকে কবে শেখাবে। তো একসময় ওই যে মনপুরা ছবির যে গানগুলো আসলো, তখন আমি অনেক ছোট, তো ওই গানগুলো আসলে খুব ভালো লাগছিল, নিজে নিজে গুনগুন করে গাইতাম। গাইতে গাইতে এক পর্যায়ে মনে হলো আচ্ছা, এটা মনে হয় আমি তুলতে পারবো। তো আমি হারমোনিয়ামে ওটা দেখছি যে আসলে আমি 1-2বারই গানটা তুলতে পারছি। তো সেটা কি ছিল, জবা পাখি বলো তারে? হ্যাঁ, জবা পাখি বলো। কারণ এই প্রশ্নটা আসলাম আমি, এবং যেটা হলো পারশা, যে তোমার এই গানটা কিন্তু তুমি কভার করেছো তোমার চ্যানেলে, এবং সেটা কিন্তু প্রচুর ভিউ। এবং আমি যেটা দেখলাম তোমার যতগুলো গান তুমি করেছো, এটার ভিউ সবচেয়ে বেশি সম্ভবত। যখন গানটা করেছিলে প্রায় 4 বছর আগে সম্ভবত, তখন কি ভেবেছিলে যে এরকম এত একটা কভার সং এত জনপ্রিয়তা পাবে? না, আসলে ভাবিনি। আর এটা টোটালি এক্সপেরিমেন্টাল ছিল। জবা পাখির ভিডিওটা একদম ভিডিও অডিও সব, অডিওটা করেছিলেন আমার মামা। আমার মামা নিজে ল্যাপটপে বসে কোনো মধ্যে প্রোডাকশন করে দিয়েছিলেন। আর ভিডিওটা টোটালি আমার নিজের সেট আপ করা, আমার ক্যামেরা এখানে ছিল, পিছনে রিং লাইট দিয়ে। তখন আমি মানে টুকটাক ইউটিউবে একটু দেখে যে লাইটিং কীভাবে হয়, সেট আপ কীভাবে হয়, টোটালটাই আমার নিজের। ইভেন এডিটটা আমার মামা করে দিয়েছিল। তো একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখান থেকে আসলে এত বেশি সাড়া পাওয়া, আমার প্রথম গান যেটা এত বেশি সাড়া পায় আর কি, ওখান থেকে আমাকে অনেক মানুষ চিনেছে।
আর যাও পাখি বলো তারে গানের সাথে এই যে আমার ছোটবেলার একটা খুব আত্মার সম্পর্ক, এটা আমার প্রথম গান যেটা আমি তুলেছিলাম নিজে, এবং পরে একাডেমিতে যখন গেছি আমার মা স্যারকে বলে দিয়েছিল, আমি অনেক মানা করেছি বলো না স্যার বকা দিবে আমাকে, তারপরে বলে দিয়েছে, স্যার বলেছে যে আমি তোমাকে এই জন্যই তুলতে দেইনি, যে তুমি নিজে তুলবা একদিন, তুমি নিজেই পারবা। এবং উনি কিন্তু খুব ভালো একটা কাজ করেছেন, কারণ আমাদের যেটা হয় যে সবাই গান শিখতে গেলে আগে গান শেখা শুরু করে, কিন্তু কণ্ঠে যে সারগানের প্রতি দখলটা দরকার স্ট্যান্ডিংটার জন্য সেটা কিন্তু অনেকেই করেন না, তো এটা উনি কিন্তু একদম ছোটবেলা থেকে তোমার মধ্যে করে দিয়েছিলেন। আচ্ছা, যাওয়া পাখির প্রসঙ্গে একটু বলি, কৃষ্ণগুড়ির দিশা দেখা হয়েছে কখনো? দেখা হয়নি, তবে কথা হয়েছে অনলাইনে। উনি আমি আপুকে খুবই পছন্দ করি, আগে থেকেই অনেক পছন্দ করি। তারপরে মাঝে যে আমার গানটার যে কপিরাইট দিয়েছিল আমার রিসেন্ট গানটার, তখন আপু কমেন্ট করেছিল, তো তখন থেকেই কথা হয়েছে আর কি। আচ্ছা, গান শুনবো নাকি? একটা গল্প তো করবে, কিন্তু একটু একটু ছোট ছোট যদি গান শুনি তাহলে মনে হয় যে একটু ভালো লাগবে, এবং যারা দেখছে তাদেরও মনে হয় ভীষণ ভালো লাগবে। একটু গান শুনি। যদি তুমি আমার হতে, আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নেড়ে দিতাম তোমার কালো চুল। যদি তুমি আমার হতে, আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নেড়ে দিতাম তোমার কালো চুল। তোমায় বড্ড ভালো লাগে, কত প্রশ্ন মনে জাগে, ভাবতে থাকি করলাম কি ভুল, যদি তুমি আমার হতে। বাহ, ভীষণ ভীষণ মিষ্টি। আমি তোমার গানের মাঝখানে একটা জিনিস মিস করছিলাম, বলো তো কি মিস করতে পারি? পাখি। হ্যাঁ, একদম। তোমার সেই ককাটেলটাকে, কারণ তোমার গান প্রথম যখন আমি দেখি ফেসবুকে তখন পাখিটা ছিল, এবং তখন আমার কাছে মনে হয় যে ওয়াও, এটা খুব সুন্দর একটা মানে গান এবং প্রকৃতি দুটোর মধ্যে প্রেমটা একদম মিশে গেছে এখানে। তাই এবং আমি তোমার যতটুকু ফলো করেছি তোমার ফেসবুকে, তোমার বিড়ালও আছে, এবং তোমার বিড়াল পাখি দুটোই আছে এখন। তো এই পশু পাখির প্রতি ভালোবাসাটা কিভাবে তৈরি হলো? একদম ছোটবেলা থেকে, আমি স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে আমাকে আসলে আমার বাবা মা যেরকম আর্ট গান সবকিছু দিয়েছে, ওরকম আমাকে একটা পাখিও গজিয়ে দিয়েছিলেন। এটার কারণ হচ্ছে আমি ছোটবেলায় মিনা দেখতাম, মিনা ভীষণ পছন্দ ছিল, ওখানে মিঠু ছিল, আমার খুব ইচ্ছা ছিল আমার এটা মিঠু থাকবে, ধারে কথা বলবে, গান গাবে। তখন একটা টিয়া পাখি ছিল আমার। এরপরে ওখান থেকে আসলে পাখির প্রতি একটা খুব অতিরিক্ত ভালোবাসা, যেটাকে বলে নর্মালের থেকে বেশি, সেটা। আর সব পশু পাখি আমার ভীষণ পছন্দ। আমার বাবা মাও মানে আমাকে এই সব বিষয়ে খুব বেশি উৎসাহিত করে, ছোট থেকে করে আসছে, তারাও ভীষণ পশু পাখি প্রেমী বলতে গেলে, তো ওখান থেকেই আর কি আসা। আর বিড়াল এখন কটা আছে? একটাই? বিড়াল একটাই, তবে আমার বাসায় আরো দুটো বিড়াল, আমার ফ্ল্যাটমেটদের বিড়াল আরো দুটো, তো বলতে গেলে বাসায় 3টা বিড়াল। এটা খুব ভালো, কারণ হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসাটা আমাদের সবার খুব দরকার, কিন্তু এখন যেরকম অবস্থা দেখছি চারপাশে, প্রকৃতিকে পশু পাখিকে ভালোবাসাটা খুব দরকার হয়ে গেছে। আমরা একটু এতে যাই, তোমার সেরা কণ্ঠের দিকে যাই। সেরা কণ্ঠ দিয়ে তোমার মিউজিক্যাল প্রফেশনাল জার্নিটা শুরু হচ্ছে, এম আই রাইট? মিডিয়াতে হয়তো, বাট টোটালি না। আচ্ছা। কারণ সেরা কণ্ঠে তো আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ছিলাম, সেমিফাইনাল পর্যন্ত আমি যেতে পারিনি। এটার কারণ আছে অনেকগুলো। প্রথম কারণ হচ্ছে আমি নিজে তখন অনেক ছোট ছিলাম, মানে আমি তখন কেবল এসএসসি পরীক্ষাও দেইনি। দ্বিতীয় কারণ হচ্ছে আমার তখন এসএসসি পরীক্ষা একেবারে দরজায় করানো আছে এরকম অবস্থা, আমি টেস্ট পরীক্ষার মধ্যে যে আমি শুট করে আসছি, তো পরে সম্ভব হতো না, আমার পরীক্ষার সময় একদম ফাইনালটা পড়ছিল। আর তৃতীয় কারণ হচ্ছে কিছুটা তো ফেভারিটিজম থাকে, কিছুটা তো থাকবেই সব জায়গাতে। আর আমি আসলে বাদ পড়েছিলাম ভোটিং রাউন্ডে। আচ্ছা। তো আমি তখন অনেক কিছুই জানতাম না, বুঝতাম না, ছোট ছিলাম, স্বাভাবিক, মিডিয়াতে প্রথম আসা, তখন যে ক্যাম্পেইন করতে হয় ভোটিংয়ের জন্য, অনেক কিছুই করতে হয়, আমি কিছু করিনি, তখন আমার এত ফলোয়ার্সও ছিল না, তো সব মিলিয়ে আসলে হয়ে ওঠেনি। আমি ভাবছিলাম হয়তো আমার আরও শেখার দরকার আছে। আর গান আমি টোটালি অনলাইন বেসড, বা সামনে আসা হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে, আমার নিজের পেজ থেকে, এখান থেকেই আমার উঠে আসা। সেরা কণ্ঠ আমাকে খুব বেশি উপকার করেছে এমন বলবো না, তবে আমি ওখান থেকে অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, যেগুলো হয়তো আমাকে পরবর্তীতে অনেক কাজে দিয়েছে। যেটা বলি আসলে যে রিয়েলিটি শো মানে হচ্ছে আসলে সবচেয়ে আনরিয়েল ব্যাপারগুলো এখানে ঘটে, তো সেটা আমরা সবাই কম বেশি জানি, তো সেটা অন্য প্রসঙ্গ। যাই হোক, তো তোমার তাহলে
তুমি অনেক ছোটবেলায় কিন্তু অনেক স্মার্ট, ছোটবেলা থেকে বুঝে গিয়েছো যে আসলে ইন্ডাস্ট্রিটা সোশ্যাল মিডিয়া বেসড হয়ে যাচ্ছে এবং সেভাবে তুমি কিন্তু নিজেকে তৈরি করেছো। আসলে কোভিডের টাইমটাতে ঘরে বসা না সবাই, তো কিছু একটা তো করতে হবে, কি করব ঘরে বসে। ওই জন্য তখন আমি যে টুকটাক পাখি ঘাড়ে নিয়ে গান করতাম। আর আমার পাখি, আমি জানি না কেন আমার কাছে পাখি আসলেই তারা খুব মানে গানের প্রতি খুব বেশি আমি দেখেছি যে ঝুঁকে পড়ে। আমার দুটো পাখি যে ছিল, এর আগে অলি ছিল, এখন যে লিও, ওরা আমার গান শোনা হলে মানে আমি যদি গান গাই ওরা সাথে সাথে গায়, সাথে সাথে সুর দেয়। তো ওখান থেকে একটা খুব মজার একটা বিষয় থেকে আমি ভিডিও বানানো শুরু করি, আমার পাখির পেজ খুলি, নিজের পেজ খুলি, তো ওখান থেকে আর কি আসা। এটা খুব মজার। এবং এমন হয়েছে কি পাখিটাকে নিয়ে কোথাও শো করতে গেছে, এরকম কখনো হয়েছে? আমি পাখি ঘাড়ে নিয়েও শো করেছি। আচ্ছা, তখন কি ও ভয় পায় না, কিংবা তোমার এত মানুষজন যখন থাকে, কিংবা ক্যামেরাটা লাইটস? না, খুব একটা পায় না, ওই ট্রেন ছিল, বিশেষ করে অলি, মানে আমার আগের পাখিটা বেশি ট্রেন ছিল। এখনকারটা একটু আর কি একটু ভয়টাই পায়, এই জন্য ওকে একটু কমই নিয়ে বের হই, তবে ফ্রেন্ডলি। আচ্ছা, তো অলির কি হয়েছে? অলি মারা গেছিল। মারা গেছিল বলতে ও শ্বাসকষ্টে মারা গেছিল। বগুড়া অনেক ঠান্ডা, তো ঠান্ডায় আসলে সার্ভাইভ করতে পারেনি। আর ও দোকান থেকে নেওয়া ছিল, দোকান থেকে নেওয়া পাখির একটু ইমিউনিটির প্রবলেম থাকে, সো সার্ভাইভ করতে পারেনি। সেক্ষেত্রে লিও অনেক বেশি মানে ভালো, মানে শরীর তার অনেক ভালো। এবং এই মৃত্যুগুলো কিন্তু আসলে আমাদের ভীষণ কষ্ট দেয়, কারণ আমার পরিবারের একজন মানুষের থেকে এরা কিন্তু কোনো অংশে কম না। ভীষণ। আমি অলি মারা যাওয়ার পরে প্রায় 2 বছর আমার গান টান কিছু করা হয়নি, আমি পুরো অফ ছিলাম। এরপর আবার এই যে 3 বছরের বেলায় এসে আমার করা। আচ্ছা, আমরা একটু অভিনয়ের কথা শুনি। অভিনয়ের মানে জগতে পা রাখাটা আসলে কিভাবে হলো? হঠাৎ করে নাকি প্ল্যান ছিল যে আমি অভিনয় করতে চাই? না, কোনোদিনও প্ল্যান ছিল না। আচ্ছা, আমি এর আগে টিভিসি করেছি, অভিনয় আসলে নাটক বা মুভি এরকম কোনো কিছু চিন্তা করিনি কখনো। এটার প্ল্যান বলতে আমাকে এর আগে অনেকেই বলেছে, অনেক বড় বড় মানুষ বলেছে, কিন্তু আমি সাহস পাইনি যে আমি কি আসলে ওই বিষয়টার জন্য প্রিপেয়ার্ড কিনা। আমি যেহেতু গান শিখে এসেছি, গানের বিষয়ে আমার একটা দক্ষতা আছে, কিন্তু অভিনয়ের বিষয়ে দক্ষতা নেই বা আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই যে আমি ওটা ভালোভাবে আর কি সেটার প্রতিফলন দেখাতে পারবো। তো আমি আসলে সাহস পেয়েছিলাম আমার ডিরেক্টরের থেকেই, প্রবীর রায় চৌধুরী, উনি আমার প্রথম নাটকের ডিরেক্টর। উনি স্ক্রিপ্টটা টোটালি আমার উপর বেস করেই লিখেছিলেন, এই জন্য আমার এক্সট্রা কোনো কষ্ট করতে হয়নি আমার স্ক্রিপ্টের জন্য। সেটা হয়েছে যে আমার পাখি ছিল আমার নাটকে, আমার গান ছিল, হ্যাঁ, আমি নিজে যা, আমি ওখানেও তা, এরকমই আর কি বিষয়টা। এই জন্য আমি হয়তো বা খুব ভালোভাবে করতে পেরেছিলাম। তবু আমি মনে করি যে এখন আমার অনেক কিছু শেখার বাকি আছে, শিখে হয়তো সামনে আবার আসবো ভালো করে। এবং গানের সময় যখন সামনে ক্যামেরা থাকে সেটা একরকম, আর অভিনয় করছে তখন সামনে যখন ক্যামেরা থাকে ডিফারেন্ট। তো ওইখান সময় কি কোনো নার্ভাসনেস কিংবা কোনো ভয় কিংবা কিছু কাজ করছিল কি? না, নার্ভাসনেস বা ভয় না, মনে হচ্ছিল যে আরেকটু বেটার হইতে পারতো, আরেকটু ভালো করতে পারতাম, একটা মানে ভিতরে একটা আনস্যাটিসফ্যাকশন থেকে যায়। এটা আসলে সব শিল্পীর, মানে যদি স্যাটিসফ্যাকশন লেভেলটা চলে আসে আমাদের, তাহলে কিন্তু আমাদের পরে উৎকর্ষতার কোনো জায়গা থাকবে না। সো আমাদের একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকাটা খুব জরুরি। হ্যাঁ, ডিসস্যাটিসফ্যাকশন, রাইট। তোমার আরেকটা গান শুনতে চাই, যে গানটা দিয়ে সবাই চেনে। একটা ভীষণ একটা চোখে জল আসা একটা গান, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মানে এই প্রজন্মের মধ্যে থেকে তোমার গান কিন্তু প্রথম মানে এই ব্যাপারটার সাথে একাত্মতা ঘোষণা করে, এবং পুরো আন্দোলনের ব্যাপারটা এত সুন্দর করে তুমি এনেছো। ইভেন দীপ্তির যে ব্যাপারটা ছিল সেটার কথা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো এই গানটা আসলে তুমি মানে সবাই তখন অনেক আবেগপ্রবণ ছিল, কিন্তু এটা গান গিয়ে প্রকাশ করতে হবে এবং একটা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত হয়ে যাওয়া। এবং এরপরে যেটা হতো, যদি আন্দোলন সফল না হতো তাহলে কিন্তু অনেক বড় একটা ধাক্কা তোমার জীবনে আসতে পারতো। তো সেই ভয়টা তোমার মধ্যে নিশ্চয়ই ছিল। সব কিছু দিয়ে মানে গানটা কিভাবে লেখা হয়েছে, কি করেছো, একটু শুনতে চাই আমরা। গানটা লেখার বেশ অনেকদিন আগে থেকে ভাবছি লিখবো। আমি আসলে আন্দোলনের সময়টা আমি ভীষণ অসুস্থ ছিলাম, ভীষণ অসুস্থ। আমার কানের পর্দা আসলে রাপচার্ড হয়ে গেছে, প্লাস আমার আরও কিছু ইন্টারনাল প্রবলেম ছিল, আমি অ্যাক্সিডেন্ট করেছি। তো সব মিলিয়ে মানে আমার অবস্থা ভালো ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি যেহেতু যেতে পারছি না ফিজিক্যালি, আমার হয়তো ঘরে বসেই কিছু করা উচিত। আমি কন্টিনিউয়াসলি পোস্ট দিচ্ছিলাম বা আপডেটস সব কিছু নিচ্ছিলাম, মানুষকে দিচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল ওটা এনাফ না, মানে আমার জায়গা থেকে ওটা এনাফ না। যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমাকে মানুষ শুনে, আমাকে মানুষ চেনে, সুতরাং আমার কিছু একটা করা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গা থেকে ভাবছিলাম লিখবো। আর গানটা লেখা হয়েছে মাত্র 10 মিনিটে, সত্যি কথা বলতে গেলে আমি 10 মিনিটের মধ্যে লিখেছি গানটা। হচ্ছে আমার টোটাল লাস্ট যে 10 দিন
সেই 10 দিনের দুঃখের ক্ষোভের আমার যে আমি প্রকাশ করতে না পারার যে এই বিষয়টা, সেই সব কিছুর একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, যে আমি কেন পারছি না বলতে, কেন হচ্ছে না, কেন এরকম এত মানুষ মারা যাবে, মানুষ কেন মারা যাবে, এরকম একটা ছোট্ট বিষয়, এত সিলি একটা বিষয় যেটা লিটারালি 1-2 মিনিটে বা 1-2 ঘন্টায় যেটা ঠিক করা যায়, একটা বক্তৃতাতে যেটা ঠিক করা যায়, সেটা কেন এত সময় নেবে। সব মিলিয়ে এটা কিছুটা প্রতিবাদ ছিল, কিছুটা আক্ষেপ ছিল। গানে যেরকম আমি বলেছি চলো ভুলে যাই, আসলে ভুলে যেতে বলিনি, আমি উল্টোটা বলেছি। এটা অনেকটা প্রফেশন টাইপের, যে সব তো ভুলেই যাবো। আর গানটা লেখা এমন একটা সময়ে যখন অলরেডি আবার সব কিছু মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছিল, মানে সব আমরা ভুলে যাচ্ছিলাম, যেটা হয় সাধারণত আমাদের সাথে, এর আগেও হয়ে এসেছে। অনেক বড় বড় ইনসিডেন্ট আমরা দেখেছি যেটা এখনও কোনো সলিউশন আসেনি। সেই জায়গা থেকে মনে হয়েছে আমি যদি গানটা লিখি, মানুষ হয়তো গানের মাধ্যমে আবার ইনসিডেন্টগুলো মনে করবে। এই জন্য আমি প্রত্যেকটা ইনসিডেন্টই কম বেশি যেগুলো চোখে পড়েছে এর আগে সবগুলো আমি গানে ইনক্লুড করার চেষ্টা করেছি, ইনক্লুডিং দীপ্তি, আর অনেক কিছুই আছে, যেরকম বাতাবি লেবু থেকে শুরু করে এভরিথিং আমি সব কিছু এই গানে রাখতে চেয়েছি। তো ওই জায়গা থেকেই। আর গানটা কখনো মানে এত ভাস্ট একটা পপুলেশনের কাছে যাবে এটা চিন্তা করে লিখিনি। লিখলে হয়তো আরেকটু বড় করে লিখতাম, গানটা ভীষণ ছোট, আর একটু বড় করে লেখা যেত বা একটু ভালো করে লেখা যেত। 10 মিনিটের লেখা গান এইটুকুই হয়তো বা আমি দিতে পারতাম। আর কি বলবো, মানে গানটা লেখার পরে যখন এটা রিয়াকশন দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে আসলে আমি একা এভাবে চিন্তা করি না, আমার মতো আরও কোটি কোটি মানুষ এভাবে চিন্তা করছে। আমার মনে হয় এটাই আমার জীবনের অনেক বড় একটা অর্জন, অনেক বড় সফলতা, যে আমি। এবং আমার যে এই গানটা আসলে একটা মাইলস্টোন হয়ে থাকবে, যখনই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলবো হয়তো 10 বছর 20 বছর পরে, তখন এই গানটির কথা নিশ্চয়ই মানুষজন স্মরণ করবে হয়তো। এবং তুমি কিন্তু এখন যেহেতু এখন গানটার জনপ্রিয়তা দেখেছো, অ্যাকসেপ্টেন্স দেখেছো, একটা এক্সটেন্ডেড ভার্সন কিন্তু চিন্তা করতে পারো, কয়েকদিন পর হয়তো বড় করে লিখে আরেকটা ভার্সন প্রকাশ করে ফেলবে। হ্যাঁ, গানটা আমি নতুন করে আসলে করছি, অলরেডি করেছি একটা, কিন্তু আরো একটা ভালো করে করতে চাচ্ছি বড় একজন আর্টিস্টের সাথে। এখন বলতে যাচ্ছি না নাম, সারপ্রাইজ থাকুক। হ্যাঁ, ভালো করে করতে চাচ্ছি। আর গানটি যখন লিখলে এবং শুরু করে তারপরে কি কাউকে শুনিয়েছিলে রিলিজ দেওয়ার আগে? না, একদম ইনস্ট্যান্ট। গানটা আমি রেকর্ড করেছি মনে হয় 2 বার, মানে ভিডিওতে। একবার আমার বিড়াল এসে আমাকে ডিস্টার্ব করেছে দেখে ভিডিওটা নষ্ট হয়ে গেছে, সেকেন্ডবারে হয়তো আমি যেটা করেছি ওটাই। এই জন্য দেখা যায় যে আমি গানে কিন্তু ভিডিওতে আমি টোটালি আসিনি, আমার কিন্তু এতখানি ছিল ভিডিওতে। এবং আমি ভীষণ বলতে গেলে গানটা নিয়ে এত চিন্তা করে করিনি, সত্যি কথা যেটা। রাত 2টোর সময় বসে লেখা গান, আর এত কিছু চিন্তা করার সময় ছিল না আমার। আমার মনে ছিল কিছু একটা করা উচিত, কিছু করার দরকার আমার জায়গা থেকে। কিন্তু পরে কি মনে হচ্ছে যে এটার জন্য কোনো রকম মানে রাজনৈতিক কোনো বাধার সম্মুখীন হতে পারে, কোনো বিপদ হতে পারে? হ্যাঁ, মানে কমেন্টস তো অনেক না, হয়নি আসলেই। তবে অনলাইনে হয়েছে, যেটা অনলাইনে হ্যারাসমেন্ট তো করেই যাচ্ছে, এটা প্রতিনিয়তই করে সবাই সবাইকে। হ্যাঁ, এটা এমনি করতে থাকে, ওই জন্য ওটাকে আমি খুব বড় ইস্যু করে দেখিনি। আর হয়নি আসলে বড় কিছু, কারণ আমি এমনিতে আননোন কল ধরি না, আমি একটু সুপ্তই থাকি, আলাদাই থাকি সবার থেকে। আসলে এই যে অনলাইন হ্যারাসমেন্টের কথাটা যেটা আমরা জানি যে আসলে মিডিয়াতে যারা আছে সবার কিন্তু কম বেশি এটা হতেই হয়। এবং মানে এখন আসলে এমন একটা মেন্টালিটি হয়ে গেছে আমাদের সবার, যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে একটা সাধারণ ছবি কিংবা সাধারণ পোস্টে কিন্তু দেখা যায় কিছু মানুষ হচ্ছে অকারণে খুব নেগেটিভ এবং খুব বাজে বাজে কমেন্ট করতে থাকে, এবং যেগুলো আসলে কেউ পড়লে তার মানসিক মানে স্টেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে, আসলে সত্যি কথা। তো এরকম আমি জানি তুমি অনেক ফিল করতে হয়, তো আসলে কীভাবে এগুলো হ্যান্ডেল করো? আমি দেখি না, আমি যতটা পারি অ্যাভয়েড করি। তারপরে যদি 2-4টা চোখে পড়ে আমি মাঝে মাঝে রিপ্লাই দিই, যদি খুব স্যাভেজ মুডে থাকি তাহলে রিপ্লাই দিই, আর না হলে দেই না, মানে ইগনোর করি, জাস্ট ইগনোর। আচ্ছা, এই যে আমরা একটা আন্দোলনের মধ্যে থাকি না, আন্দোলন নিয়ে যেহেতু কথা হচ্ছে, এটা এখন আসলে আমরা একটা নতুন বাংলাদেশের মধ্যে চলমান প্রক্রিয়াতে আছি। তো বেশিরভাগ দেখি আমরা আমাদের দেশের শিল্পীদের যে আসলে তারা এই ধরনের সামাজিক আন্দোলনগুলোতে জড়িত কিন্তু কম হয়, রাজনৈতিক সামাজিক আন্দোলনগুলোতে নিজেদের মতো আমরা শিল্প চর্চা নিয়ে কিন্তু থাকি। তো সেখান থেকে এবং এই প্রজন্মের আমরা কিন্তু সবসময় ধারণা করতাম যে আসলে এই প্রজন্মে যারা আছে তারা কিন্তু আসলে দেশ নিয়ে চিন্তা করে না, তারা নিজেদের নিয়ে চিন্তা করে, তারা হচ্ছে মানে জেনারেশন। তো সেইটা কিন্তু আসলে এবার ভুল প্রমাণ করে দিয়েছে তোমরা। তো আমার মধ্যে একটা শিল্পীর তোমার কি মনে হয় কতখানি সামাজিক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে মানে মনোভাব কীরকম মনোভাব থাকা উচিত? আর্টিস্ট যদি হয় সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার, তাহলে এটা অনেক বড় একটা দায়িত্ব তাদের, যে ভালোটাকে ভালো বলা, খারাপটাকে খারাপ বলা। কারণ তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে, তাদেরকে ফলো করছে। আমি যদি আজকে একটা ভালো কিছু পোস্ট করি, ভালো কিছু শেয়ার দেই, সেখানে যদি 20টা মানুষও দেখে, তার মধ্যে হয়তো বা 10টা মানুষও জিনিসটাকে ভালোভাবে নিবে, তাদের মধ্যে একটা ভালো জিনিসের চর্চা হবে।
বলতে গেলে। খারাপ মানুষ খারাপ, সেটা আজীবনই খারাপ, কিন্তু অনেকে আছে যে মাঝামাঝি জায়গায় থাকে, বুঝতে পারে না কি করবে, নিউট্রাল জায়গায় থাকে, তাদেরকে ভালো দিকে ধাবিত করা, এটা কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার যাদেরকে আমরা ফলো করি বা যারা স্টার, তাদের এটা খুবই দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। যেরকম আমরা দেখেছি আন্দোলনের সময় অনেকে কিন্তু তাদের ক্যারিয়ার হারিয়েছে জাস্ট কথা না বলার জন্য, অনেকে কথা বলার জন্য। তো এটাই যে ঠিককে ঠিক, ভুলকে ভুল, ভালোকে ভালো, খারাপকে খারাপ, এইটুকু বলার জায়গা সবারই থাকা উচিত। এটা তুমি শিল্পী হও, এটা তুমি যেই হও, তুমি একজন টিচার হও, স্টুডেন্ট হও, তুমি জেনারেল একটা মানুষ হও, একজন সাধারণ নাগরিক হিসাবে, মানুষ হিসাবে এথিক্যাল জায়গা থেকে এটা করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। যেরকম আমার বেলায় আমি কিন্তু আসলে জানতাম না যেটার পরে কি হবে। তখন আমি যে সময় গানটা লিখেছি তখনও পরিস্থিতি খুবই মানে ওঠানামা করছে, কেউই জানি না যে কি হবে। এমনও হতে পারতো যে আমি হয়তো এখানে আজকে বসে থাকতে পারতাম না, আমি হয়তো বাসাতেও থাকতে পারতাম না, এরকম হতে পারতো, আমার পুরো ক্যারিয়ার চলে যেতে পারতো। তা আমার মনে হয়েছে যে এটা আমার বিবেকের কাছে প্রশ্ন ছিল, এটা আমাকে কেউ জোর করেনি, কেউ আমার থেকে এটা আশাও করেনি, কিন্তু আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। কারণ আমাকে এতগুলো মানুষ যখন ফলো করে, নিশ্চয়ই কোনো ভালো কাজই করে, ভালো কিছু আমার থেকে পাওয়ার এক্সপেকটেশন তাদের থাকে, সেই জায়গা থেকে আমি করেছি। তো আমার মনে হয় সবারই সেটাই করা উচিত, বিশেষ করে যারা ইনফ্লুয়েন্সার, যারা সেলিব্রিটি, যাদের হাতে পপুলারিটি আছে, তাদের এটা ভালো কাজে ইউজ করাটা খুবই বেশি জরুরি। আমি কিন্তু কথা শুনছি আর মুগ্ধ হচ্ছি, কারণ তুমি বয়সের থেকে বেশি, অনেক বেশি ম্যাচিউর পারছো, ভীষণ ভালো লাগছে। এবং নতুন প্রজন্মের এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভীষণভাবে উজ্জীবিত করে, এবং তখন মনে হয় যে আসলেই পথ হারাবে না বাংলাদেশ। আমরা একটু জানতে চাই যে এই যে আন্দোলন পরবর্তী আমাদের নতুন বাংলাদেশ আমরা বলছি, অনেক কিছু আমাদের ভালো লাগছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, আবার কিছু ব্যাপার কিন্তু আমাদের মন খারাপও করে, যেমন এই পাহাড়িদের উপর যে ইনসিডেন্টগুলো ঘটেছে, তারপরে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, আমাদের সবাইকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। তো তুমি আসলে সব কিছু নিয়ে তোমার এখন সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কি? সামগ্রিক দৃষ্টিভঙ্গি আমি এখনই বলতে পারছি না, কারণ আমি নিজেই বুঝছি না যে জিনিসটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি এক ধরনের নিউজ, আবার ঘুমাতে যাওয়ার সময় দেখি আরেক ধরনের, আবার ঘুম থেকে উঠে দেখি এক ধরনের। আমি এর মাঝে আসলে 2-3টা গান লিখেছি, এই চলো ভুলে যাই ধরনেরই গান লিখেছি, কিন্তু আমি একটাও পোস্ট করতে পারিনি, কারণ আমি পরের দিন দেখেছি যে ওই গানটার কোনো ভ্যালিডেশন নাই, ওই গানটা যাই না, ওই গানটার সাথে কেউ মানে ওই রিলেট করা যাচ্ছে না, করতে পারবে না। হ্যাঁ, এরকম আর কি জিনিসটা, যে এত দ্রুত সব কিছু চেঞ্জ হচ্ছে, এত দ্রুত সব ইনসিডেন্ট আমাদের সামনে আসছে, আবার চলে যাচ্ছে, দেশটা খুবই নড়বড়ে অবস্থায় আছে। আমার মনে হয় এটা স্বাভাবিক, কারণ মাত্রই সব কিছু ভেঙেছে, একটা জিনিস ভেঙে গেলে সেটা গড়তে সময় লাগে, সময় দিতে হবে। আসলে আমাদের মনে হয় একটু সময়, একটু, এবং এই সময়টা আসলে একটু ধৈর্য ধরে থাকা উচিত প্রত্যেকের। আবার এটাও ঠিক যে এই সময় তুমি দেখো যে তখন আইন শৃঙ্খলার পরিস্থিতি আসলে ওভাবে খুব নাজুক অবস্থায় রয়েছে, এবং সবাই যে যা কিছু করতে পারছে, অনেক মানুষের চেহারাও কিন্তু আমাদের সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে, অনেক, এবং যেগুলো আসলে খুব ভয়ঙ্কর কিছু কিছু মানুষের চেহারা। তো তোমার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে কাছের খুব পরিচিত মানুষ কিংবা কাউকে একভাবে দেখেছো এত বছর, হঠাৎ করে দেখেছো না আসলে সে মানুষটা আসলে ওরকম না? আন্দোলনকে ঘিরে, আন্দোলন কিংবা আন্দোলন পরবর্তী সময়? না, আমার চোখে তেমন কিছু পড়েনি, কারণ আমি খুব সিলেক্টিভ মানুষদের সাথে মিশি। আমি সবার সাথেই কথা বলি, কথা বলতে পারি, সব শ্রেণীর সব ধরনের মানুষের সাথে কথা বলতে পারি, কিন্তু আমি আসলে আমি হয়ে মিশি খুব কম মানুষের সাথে, এবং তারা আসলে টক্সিক না, তারা এটা খুব ভালো, এটা হওয়া উচিত, নাহলে কিন্তু ভবিষ্যতে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তারা নিতান্তই ভালো মানুষ, তাই আমি ভালো ভাইবটাই পাই সব সময়। কুল, আমরা অনেকক্ষণ গল্প করেছি, একটা গান শুনি, তারপরে আবারও গল্প যাব। নিশ্চয়ই। এবার কি শোনাবে? আমার নিজের লেখা একটি গান শোনাই। নিশ্চয়ই। এর আগের গানটা আমার নিজের লেখা ছিল, শুরুতে যেটা গেয়েছিলাম। সোনার পাখি চাতক পাখি, হেরের পাখি যত, মানুষ নামের পাখি শুধু করে মনের ক্ষত। হলুদ পাখি সবুজ পাখি ফেরে নিজের ঘরে, আমার লাল পাখিটা ঘর ভুলে যায় থাকে অন্য নীড়ে। আমার মনের পাখি আমায় মারে মনে আঁচড়ে দিয়ে, আমার মনের পাখি আমায় মারে মনে আঁচড়ে দিয়ে। বাহ, ভীষণ সুন্দর। এবং তোমার গানগুলোতে আমি যতটুকু খেয়াল করেছি যে আসলে আমি তুমি টাইপের প্রেমের বাইরে গিয়ে একটা
বেশিরভাগ গানে কিন্তু একটা অন্যরকম অন্তর্দর্শন রয়েছে, যেটা একটু চিন্তা করতে হয়। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ডেপটা আসলে এই সময়কার গানে আমি খুব কম পাই, সত্যি কথা। তো তোমার সাথে গান লেখার কিংবা শুরু করার অনুপ্রেরণা কাদের কাছ থেকে পাও, মানে কোন আইডল কিংবা? আইডল আছে অনেকেই, যেরকম কবির সুমনের গান আমার খুব পছন্দ, নচিকেতার গান পছন্দ, আমার মৌসুমী ভৌমিকের গান আমি নামগুলো মাথায় ঘুরছিল, আমি একটু কনফার্ম হয়ে নিলাম। আমি ভীষণ ফলো করি, অনুপম রায়ের লিরিক্স আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় গান আসলে লিরিক্সটাই গানের প্রাণ। লিরিক্সটা যদি সুন্দর হয় গান এমনি সুন্দর হবে। একদম একদম। আমরা পড়াশোনার দিকে যাই। পড়াশোনা কোথায় করছো এখন, কোন সাবজেক্টে? আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি, ইন্টারন্যাশনাল বিজনেস, আইবি যেটাকে বলে। আমার এটা সেকেন্ড ইয়ার শেষ করলাম মাত্র, থার্ড ইয়ারে উঠবো। আচ্ছা, তো পড়াশোনা শেষ করে পড়াশোনা রিলেটেড কিছু করার ইচ্ছা আছে নাকি গান এবং অভিনয়ে থাকার ইচ্ছে? আমার সব কিছুই করার ইচ্ছা আছে, পড়াশোনা রিলেটেডও গান রিলেটেডও। আমার কখনো একটা জিনিসে আটকে থাকতে ভালো লাগে না, আমার মনে হয় আমি সবই করি একটু একটু। তুমি ওয়ার্কাহলিক আমার মতো, কাজ করতে পছন্দ করি। কাজ করতে পছন্দ করি এবং আমার নতুন কিছু শেখার আগ্রহ অনেক বেশি। মানে হয়তো একদিন দেখতে পাবেন যে আমি অনেক বড় শেফ হয়ে গেছি, এটা হতে পারে। আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি, আমার মন খারাপ হয়ে গেলে রান্না বান্না করা শুরু করি, মন ভালো হয়ে যায়। এইটাই, মানে আমার কোনো ঠিক নেই, যখন যা মনে যায় তখন সেটা করি। পড়াশোনা নিয়ে আমি কখনো মানে খারাপ স্টুডেন্ট ছিলাম না, স্টুডেন্ট হিসেবে আমি ভালো ছোট থেকেই। এখন ইচ্ছা আছে ভালো কিছু করার, হয়তো ইন্টারন্যাশনালি কিছু করার ইচ্ছা আছে। করলে ন্যাশনালি কিছু করবো না, মানে চাকরি বাকরি হয়তো ভাবে করবো না, করলে ইন্টারন্যাশনালি বাহিরের যেন বিশ্ব দরবারে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, এরকম কিছু করব। এবং আমার বিশ্বাস যে তুমি তোমার গান দিয়ে আসলে বিশ্ব দরবারে যেতে পারবে, ওই প্রতিভাতার মধ্যে আছে। শুধু লেগে থাকতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাজটা করার ব্যাপারটা। আমরা শেফের কথা শুনলাম, তো একটু খাওয়া দাওয়ার প্রসঙ্গে যে আমার খুব পছন্দের একটা টপিক, সুশি সম্পর্কে তোমার খুব পছন্দের খাবার? কারণ সুশির আমি ছবি দেখেছি একটা, সুশি খাচ্ছ এরকম কিছু একটা? খাই, তবে আমার স্পাইসি জিনিস অনেক পছন্দ। সুশি বলে না, যে কোনো স্পাইসি জিনিস। আমার সি ফুড ভীষণ পছন্দ। আর অপছন্দের খাবার তালিকায় কি কি আছে? এইটা তো অনেক, মানে আমার পছন্দের তালিকায় অনেক কম, অপছন্দ ম্যাক্সিমাম আর কি। তাহলে পছন্দের 3-4টা আইটেম। অনেক সিলেক্টিভ আমার খাবার দাবার, আমি ইভেন সব রেস্টুরেন্টের খাবারও খাই না, খুব সিলেক্টিভ। পছন্দের খাবারের মধ্যে পিজা, আইসক্রিম আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার খাওয়া বারণ, খেতে পারি না। টনসিলের সমস্যা আছে? টনসিলের জন্য, গানের জন্য বিশেষ করে, আর ওই যে মানে আমার নাক কান গলার তো প্রবলেম তো আছেই, তাই সব মিলিয়ে এটা মেইনটেইন করতে হয়। আর এই যে বললাম সি ফুড, স্পাইসি জিনিস আমার ভীষণ পছন্দ। স্পাইসি, স্পাইসি জিনিসটা অবশ্য আমি খুব একটা খাই না, ওটা মিডিয়াম স্পাইসি ইজ ফাইন। আচ্ছা, পড়াশোনার কথা শুনলাম, গানের কথা শুনলাম ছোটবেলা, এখন একটা ইম্পর্টেন্ট পার্ট মানুষের লাইফে, প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা শুনতে যে কেউ আছে নাকি মনের মানুষ? হ্যাঁ, মনের মানুষ আছে। আচ্ছা, আমরা একজনের নাম শুনি, এটা আমি জানি না বন্ধুত্ব নাকি অন্য কিছু, তার সাথে অনেক জায়গায় অনেক কিছু শোনা যায়, এটা কি আসলে বন্ধুত্ব নাকি বন্ধুত্বের বাইরে কিছু? একেবারেই বন্ধুত্ব, অন্য কিছুই না, কখনোই ছিল না। তাহলে মানুষ কেন হঠাৎ করে তাশরিফকে জড়িয়ে তোমাকে নিয়ে কথা বলে? আমরা কাজ করেছিলাম ওখান থেকেই আসলে মেইনলি মানুষ প্রথম মজা করেছিল যে আমাদের দুজনের ড্রেস ম্যাচ হয়ে গেছিল, ড্রেসের কালারটা ম্যাচ হয়ে গেছিল, তো ওখান থেকে আর কি ফান করে, তখন আমরা ওটা খুব ফান হিসাবে নিতাম। তো আমাদের জিনিসটা কোনো নেগেটিভিটিতে যায়নি, ওটা ফান পর্যায়েই ছিল, যে মানুষ মজা করতে দেখে আমরাও মজা নিতাম, এরকম আর কি ছিল জিনিসটা। আচ্ছা, তাহলে হচ্ছে মনের মানুষ কেউ আছে, কিন্তু সেটা আমরা কেউ জানি না এখনো। ঠিক আছে, কিছু জিনিস অবশ্য গোপন থাকা ভালো, সময় মতো সামনে আসলে সেটা ভালো। আচ্ছা, তোমার জন্য এখন একটা র্যাপিড ফায়ার রাউন্ড রয়েছে, যদি র্যাপিড ফায়ার রাউন্ডে তুমি পাস করো তাহলে তোমার একটা গিফট রয়েছে পক্ষ থেকে। ঠিক আছে, রেডি? ঝটপট উত্তর দিতে হবে, ওকে? কখনো কি নিজের গান ভুলে গেছো লাইভ শোতে, এবং সেটা কিভাবে সামলেছো? হ্যাঁ, ভুলে গেছি। সেটা কিভাবে হ্যান্ডেল করলে, ট্যাকল করলে কিভাবে? আগে লিরিক্স গেয়ে। দর্শকরা বুঝতে পেরেছিল? না, বুঝতে পারে না, আমি বুঝতে দেই না। কণ্ঠশিল্পী হিসেবে কাকে এগিয়ে রাখবে? দুটো নাম বলবো, একটা হচ্ছে মাহফুজুর রহমান, একজন হচ্ছে হিরো আলম। মাহফুজুর রহমান। আচ্ছা, কারণ ওনার ঘুমোতে পারি না সারা রাত ধরে গানটা আমি অনেক রিলেট করি আমার জীবনের সাথে। আচ্ছা, আমার অবশ্য দাইমা গানটা খুব পছন্দ তার। শেষবার কবে শপিং এ গিয়েছিলে এবং সবচেয়ে অদ্ভুত কি জিনিস কিনেছো? যেটা প্রশ্ন। গতকালই গিয়েছিলাম। সবচেয়ে অদ্ভুত, আমি অদ্ভুত জিনিসই কিনি, ম্যাক্সিমামই অদ্ভুত জিনিস। আমার লাস্ট অদ্ভুত জিনিস হচ্ছে আমি একটা এত বড় ডাইনোসর কিনেছি, ওটার মধ্যে একটা ফ্যান আছে। ও, ডাইনোসরের ভিতরে ফ্যান? না, বাইরে। আচ্ছা, তার মানে তুমি প্রচুর শপিং করো? হ্যাঁ, আর আমার বাচ্চাদের জিনিস অনেক পছন্দ।
ওকে, কারণ তোমার বাসার পাশেই হচ্ছে বিশাল এক শপিং মল, হ্যাঁ। সেই জন্য। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য কি ওইদিকে বাসা নেওয়া হয়েছে? আচ্ছা, একদিনের জন্য যদি তুমি কোনো সুপার পাওয়ার পাও তাহলে কি করতে? মাইন্ড রিড করতাম, বোথ হিউম্যান অ্যান্ড অ্যানিমালস। আচ্ছা, গ্রেট গ্রেট। কোনো গোপন ট্যালেন্ট আছে তোমার যেটা কেউ জানে না? গোপন ট্যালেন্ট, হ্যাঁ, আমি সেলাই করতে পারি। আচ্ছা, বাহ, এটা খুব ভালো, বিয়ের সময় সুবিধা হবে। আচ্ছা, মঞ্চে গাইতে বেশি পছন্দ করো নাকি স্টুডিওতে রেকর্ড করতে? মঞ্চে গাইতে। সুযোগ পেলে যেই চরিত্রে কাজ করতে চাও? হরর ক্যারেক্টার Oh. এন্ড মিস্ট্রি ক্যারেক্টার। গ্রেট। যারা আছে, যদি কোনো ডিরেক্টর দেখে থাকে এই সময়, প্রোডিউসার, তাইলে এটা মাথায় রাখতে পারে। আচ্ছা, ঘুম থেকে উঠে প্রায় কি মনে হয়? ব্ল্যাঙ্ক। আমি ঘুম থেকে উঠে আসলে প্রথম 1 ঘন্টা আমি পুরো ব্ল্যাঙ্ক থাকি। আমার আমার আগের দিনেরও কিছু মনে পড়ে না, আমার ইভেন এটাও মনে পড়ে না যে আমি কে। এটা যে আমার কেমন জানি মাথার উপর দিয়ে আমি নিজে একটু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি যে এটা কেন মনে হয়, তুমি যখন চিন্তা করেছো যে এটা আমার কেন মনে হচ্ছে যে আমি কে, কোথা থেকে এসেছি, কিংবা এরকম এত আধ্যাত্মিক লেভেলে কেন? খুবই আধ্যাত্মিক লেভেলে চলে যায়, খুব এক্সিস্টেনশিয়াল ক্রাইসিসে ভুগি ঘুম থেকে ওঠার পরে। তারপরে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়। আচ্ছা, এটা তার মানে হচ্ছে অনেকে বলে না যে ঘুম থেকে ওঠার পর আমি 5-10 মিনিট চিন্তা করতে পারি না, ওরকম একটা ব্যাপার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের রাউন্ড শেষ এবং তুমি সবকিছু খুব সুন্দর করে উত্তর দিয়েছো। সো তোমার জন্য রয়েছে দীপ্তপুরের পক্ষ থেকে একটা গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একটু এখন জানি তোমার ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে অলমোস্ট 1.5 লাখের বেশি, এবং সেটা খুব বেশি 4 বছরের মধ্যে কিছু বেশি হবে। তো এটা কিন্তু একজন সোলো আর্টিস্ট হিসেবে একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, সত্যি কথা। কারণ আমরা জানি আসলে ইউটিউবে এখন কিন্তু ফলোয়ার এবং সাবস্ক্রাইব বাড়ানো খুব কঠিন। এটা আসলে কিভাবে সম্ভব হলো? মানে টিপস যদি তুমি যাও, যারা এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে। আচ্ছা, টিপস বলতে আমার তো একদমই ঘরোয়াভাবে সব সেটআপ শুরু, যেটা একটু আগেই বললাম। আমার মামা আমাকে মিউজিক করে দিত, আমি হচ্ছে নিজেই ভিডিও বানাতাম, নিজেই ভিডিও করে আপলোড দিতাম, এরকম ছিল বিষয়টা। আমি তখন এত কোয়ালিটি মেনটেন করতে পারতাম না, ছোট ছিলাম, স্বাভাবিক। আমার মনে হয় শিখতে শিখতেই হয়, শুরু করাটাই বেশি জরুরি। আর বাংলাদেশে আর্টিস্টদের মধ্যে, মানে যারা গান করে, মিউজিশিয়ানদের মধ্যে ফার্স্ট সিলভার প্লে বাটন আমি পেয়েছি ছোট হিসেবে, মানে সব থেকে কনিষ্ঠ আর কি আমি ছিলাম। তো আমার মনে হয় না এটা খুব বড় অর্জন, কারণ আমি আমার প্রথম কয়েক মাসে আমার 1 লাখ পার হয়ে গেছে, এবং তারপরে আমি বিশাল বড় একটা গ্যাপ দিয়েছি। আমার চ্যানেলে কিন্তু তেমন ভিডিও নেই, আমার মনে হয় একটু কন্টেন্ট বাড়ানো উচিত আমার, তাই খুব বড়াই করতে চাই না এটা নিয়ে। এবং আসলে না, তারপরে যেটা হচ্ছে খুব ভালো এবং রুচিশীল এবং একটু নতুনত্বভাবে যদি কোনো ভালো জিনিস প্রেজেন্ট করা যায় তাহলে মনে হয় মানুষজন দেখে। এখন তো আসলে চেঞ্জ হচ্ছে জিনিসটা, মানে তখন ছিল একরকম, কোভিডের টাইমে সবাই একরকমের কন্টেন্ট দেখতে পছন্দ করতো, এখন ডিফারেন্ট। তবে আমার মনে হয় এখন একটু কোয়ালিটি কন্টেন্টের উপর আমাদের সবার ফোকাস দেওয়া উচিত, কারণ আমরা ফেসবুক খুললেই না সব হাবিজাবি জিনিস বেশি দেখি, যেগুলো আননেসেসারি, যেগুলো আমাদের জীবনে কোনো কাজে আসে না, এবং যেগুলো বলতে গেলে একটু ব্যাড মেসেজই দেয়। এগুলো আমাদের উপেক্ষা করা উচিত। একদম। আমরা প্রায় শেষের দিকে, কিন্তু তার আগে একটু জানতে চাই সামনে কি কি কাজ আসতে যাচ্ছে তোমার, গান এবং অভিনয় দুটা ক্ষেত্রেই? অভিনয় একেবারে ভ্যালেন্টাইন্স আসবে, গান ওই যে আমার নতুন এই গানটা নিয়ে কাজ করছি, এটা হয়তো খুব সুন চলে আসবে। আর আমি গান আসলে খুব বেছে করি, সবকিছু আমি খুব বেছে করি। এখন তো আরো বেছে করা একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে, কারণ এখন মানুষ আমার থেকে আর মানে খুবই কি বলবো, অতিরিক্ত ভালো ছাড়া কোনো কন্টেন্ট এক্সপেক্ট করবে না, কোনো কন্টেন্ট এক্সপেক্ট করবে না। সো গানটা একটু সময় নিচ্ছি, আমি ভালো কারোর সাথে ভালো গান করতে চাই, এই জন্য একটু সময় নিচ্ছি। যে আর আমি তো টুকটাক এমনি ভিডিও দিতেই থাকি, হাবিজাবি ভিডিও, যেটা আমার পাখির সাথে দিতেই থাকি, ওইটা আলাদা বিষয়। বাট ইন টোটাল গান আমি আসলে নতুন কিছু করতে চাই, যেটা বাংলাদেশের আগে কখনো আসেনি, এরকম কিছুই করতে চাই। সেই জন্য শুভকামনা থাকবে, এবং আমি একদম শিওর যে তুমি আসলে নতুন চমক আমাদের দেবে অবশ্যই, এবং সেটা অবশ্যই খুব ভালো এবং সুন্দর কিছু হবে। নিশ্চয়ই। আমরা লাস্টে একটা গান শুনবো, তবে তার আগে তুমি যদি আমাদের দীপ্তর দর্শকদের কিছু বলতে চাও। দর্শকদের কি বলবো, ভালো মানুষ হতে হবে, নিজের মোরাল এথিক্যাল সেন্সকে সামনে নিয়ে আসতে হবে, এটাই আমাদের মানুষ হিসাবে সব থেকে বড় দায়িত্ব। ভুলকে ভুল, ঠিককে ঠিক বলা শিখতে হবে, এখানে কোনো ভয় পাওয়া চলবে না। আর আমরা সবাই যেহেতু বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো অন্যান্য কোনো ব্যারিয়ার দাঙ্গা যেন না লাগে, এটা আসলে আমার মানে চাওয়া সবার থেকে। সবাই যেন নিজেদেরকে বাংলাদেশের নাগরিক এবং এই দেশের
একজন এই দেশের একটা পার্ট হিসাবে যেন চিন্তা করি, আমরা যেন আগে বিভক্ত না হয়ে যাই, কারণ বিভক্ত হলে কিন্তু সমস্যাগুলো দাঁড়ায়। একদম শুরু থেকে আমরা দেখে আসছি এখনো অবধি, যখনই বিভক্ত হই তখনই সমস্যা। আমরা এত বড় একটা আন্দোলন পার হতে পেরেছি, এটার কিন্তু অনেক বড় একটা রিজন হচ্ছে আমরা সবাই একসাথে ছিলাম। একদম ঠিক একইভাবে আমরা যদি সবাই একসাথে থাকতে পারি, আমাদের ধর্ম জাতি সব ভেদাভেদ ভুলে, তাহলে একটা সোনার বাংলাদেশ করা সম্ভব। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ পার্সা, আমার সত্যি সত্যি ভীষণ ভালো লেগেছে তোমার সাথে সময় কাটিয়ে, এবং আসলেই ভালো লেগেছে। সবসময় আবারও দেখাবে আশা করছি। আমরা তোমার লাস্ট একটা গান শুনি। নিশ্চয়ই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও সামনে দেখা হবে ইকোসের নতুন একজন অতিথি শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো গানের সাথে থাকবেন। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও তিয়াসী বাসনায়, আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার।